আমাদের আজকের টপিক হলো সোশ্যালাইজেশন বা সমাজায়ন বা সামাজিকীকরণ। তাহলে এর অর্থ হলো শিশুকে সমাজের বিভিন্ন নিয়ম, মূল্যবোধ, আচরণ শেখানো। সেটা শিশুরা লে বাইগটস্কির মতে সমাজে থাকতে থাকতেই শিখে যায়। প্রতি বছরই সোশ্যালাইজেশন থেকে অনেক কোশ্চেন আসে। কীরকম কোশ্চেন আসে আমরা সেগুলো আগে দেখে নিই। প্রথমেই এই কোশ্চেনটা আসে যে প্রাইমারি সোশ্যালাইজেশন কোথা থেকে হয়। তাহলে প্রাইমারি সোশ্যালাইজেশন কিন্তু ফ্যামিলি থেকেই হয়। তাহলে কোথা থেকে হয়? ফ্যামিলি থেকে হয়। নেক্সট হচ্ছে সেকেন্ডারি, মানে তার পরবর্তী যে সোশ্যালাইজেশন সেটা আমরা কোথা থেকে পাই, সেটা হচ্ছে স্কুল এবং পিয়ার্স থেকে হয়। এনইপি 2020ও কিন্তু পিয়ার্স লার্নিংয়ের উপর অনেক জোর দিয়েছে। পিয়ার মানে কি? পিয়ার মানে হলো স্কুলে যে সহপাঠীরা আছে, যখন গ্রুপ ওয়ার্ক হচ্ছে, সব গ্রুপে মিলে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কিন্তু পিয়ার লার্নিং। তাহলে প্রাথমিক সামাজিকীকরণ বা প্রাইমারি সোশ্যালাইজেশন কোথা থেকে হচ্ছে? ফ্যামিলি থেকে হচ্ছে। এবং তার পরেরটা সেকেন্ডারি সোশ্যালাইজেশন হচ্ছে স্কুল বা পিয়ার থেকে হচ্ছে। যাই আসুক না কেন, প্রাইমারি সবসময় ফ্যামিলি। এখান থেকে কোশ্চেন আসে যে উদাহরণ দিয়ে দেয় যে স্কুল এটা কোন সোশ্যালাইজেশন, বা সমাজ সোসাইটি এটা কোন সোশ্যালাইজেশনের মধ্যে পড়ছে। নেক্সট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেন্ডার এবং সেক্স। এই নিয়ে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে। সেক্স এই ওয়ার্ডটা বা লিঙ্গ যেটা, এই ওয়ার্ডটা হচ্ছে একটা বায়োলজিক্যাল টার্ম, মানে মেল কিংবা ফিমেল, গার্ল কিংবা বয়, সেটাকে নির্ধারণ করছে। যেরকম আমরা যে কোনো ফর্ম ফিল আপে লিখি এম লিখি বা এফ লিখি, মেল বা ফিমেল। এবং জেন্ডার যে ব্যাপারটা, এটা হচ্ছে সামাজিক ভেদ, সমাজ এবং সংস্কৃতিতে তৈরি চরিত্র ও যে ভূমিকা, সেই ভেদ অনুযায়ী হয়েছে জেন্ডার। তাহলে জেন্ডার যেটা, সেটা হচ্ছে সোশ্যাল বা সমাজ নির্মিত, এবং সেক্স হচ্ছে বায়োলজিক্যাল বা সায়েন্স দিয়ে নির্মিত আর কি। তো এবার জেন্ডার সম্পর্কে যে তিনটে কোশ্চেন প্রতিবারই প্রায় আসে, এই তিনটের মধ্যে একটা কোশ্চেন আসে যে জেন্ডার বায়াস থেকে হয়তো একটা উদাহরণ দিয়ে কোশ্চেন আসে, জেন্ডার স্টিরিওটাইপ দিয়ে আসে, বা জেন্ডার প্যারিটি দিয়ে আসে। তাহলে এই জিনিসগুলো কি? জেন্ডার বায়াস হচ্ছে পক্ষপাতিত্ব করা। কীরকম পক্ষপাতিত্ব করা? আমরা সাধারণত বলে থাকি যে ছেলেরাই কিন্তু সবথেকে বেশি ম্যাথসে ভালো হয়, বা মেয়েরাই হচ্ছে খুব সুন্দর গান গায়। এটা হচ্ছে জেন্ডার বায়াসনেস। আমরা যদি উদাহরণ দেখি, এমন অনেক ম্যাথমেটিশিয়ান আছে, যেরকম শকুন্তলা দেবী আছেন, যিনি কিন্তু ম্যাথসে অনেক ভালো। তারপর যদি গানেও দেখি, এখানে রিসেন্টলি যেমন খুবই চর্চিত অরিজিৎ সিং আছে, যিনি একজন মেল কিন্তু গানে ভালো। তাহলে এই যে ছেলেরা সবসময় ম্যাথসে ভালো হবে, মেয়েরা সবসময় ভালো রান্না করছে, বা মেয়ে একটা ভালো অঙ্ক করছে, এটা আমরা মেনে নিচ্ছি না। এটা হচ্ছে জেন্ডার বায়াসনেস। কিন্তু জেন্ডার স্টিরিওটাইপ কি? জেন্ডার স্টিরিওটাইপ যেটা, স্টিরিওটাইপ মানে একটা আগে থেকেই কল্পনা করে নেওয়া যে ছেলেরা শক্তিশালী হয়। এটা কি আমরা আগে থেকেই যদি কল্পনা করে নিই, সেটাকে বলা হবে জেন্ডার স্টিরিওটাইপ। যেরকম আমরা কি বলে থাকি যে ই বাবা ছেলেটা রান্না করছে, মানে হয়তো ভালো করতে পারছে না, জাস্ট আলু সিদ্ধ করে নিচ্ছে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপ। অনেক ভালো কুক আছে, আমরা যেরকম জানি আর কি, ইউটিউবে দেখবেন অনেক ভালো কুকিং চ্যানেল আছে যারা কিন্তু মেল। তো জেন্ডার বায়াস মানে যখন আমরা দুজনকে আলাদা নজরে দেখছি, দুটো স্টুডেন্ট আছে, দুজনকেই যদি হাতের লেখা রাখা হয়, আপনি কিন্তু অটোমেটিক বলবেন যে মেয়েদের হাতের লেখা ভালো। বা যদি ম্যাথসের কথা বলা হয়, তাহলে কিন্তু আপনারা বলবেন যে আচ্ছা এই ছেলে স্টুডেন্টটা তো ভালো ম্যাথ করেছে। মানে কি আমরা জেন্ডারটাকে বায়াস করছি। আর জেন্ডার স্টিরিওটাইপ মানে হচ্ছে আমাদের মেন্টালি যে একটা ধারণা লিঙ্গ নিয়ে, যে মেয়েরা ভালো রান্না করছে বা ছেলেরাই শক্তিশালী হয়। কিন্তু ওয়েট লিফটার, আপনারা দেখেছেন ইভিএসে একটা টপিক আছে কার্লাম মানেসওয়ারি বলে, তো তিনি কিন্তু ওয়েট লিফটার একজন মেয়ে হয়েও।
এরপরে আসছে জেন্ডার প্যারিটি কি। সব জায়গাতে জেন্ডার প্যারিটি হওয়া উচিত, অর্থাৎ লিঙ্গের সমতা সব জায়গাতে হওয়া উচিত। আগে কি ছিল, আগে কিন্তু জেন্ডার প্যারিটি ছিল না, আগে জেন্ডার স্টিরিওটাইপই ছিল, যে ছেলেরা স্কুলে পড়তে পারতো, মেয়েরা কিন্তু স্কুলে পড়তে পারতো না। কিন্তু এখন বর্তমান মানে আরও কিছু দশক, প্রায় 30-40 বছর আগে থেকেই এটা স্টার্ট হয়ে গেছে। জেন্ডার প্যারিটি অর্থাৎ স্কুলের ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারবে। তারপর যেরকম রিসেন্ট নার্সিংয়েও এই ব্যাপারটা হয়েছে। আগে যেরকম কী ছিল, যে জেন্ডার বায়াস ছিল, যে নার্সিংয়ে শুধুমাত্র মেয়েরাই করতে পারবে। কিন্তু বর্তমানে দেখবেন রিসেন্ট কিছু বছর ধরে নার্সিং কিন্তু ছেলেরাও করছে, মেয়েরাও করছে। তার মানে কি, এখন জেন্ডার প্যারিটি আমাদের সমাজে চলে এসেছে। বিভিন্ন ক্ষেত্রেও এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা ডেভেলপমেন্ট পড়ছিলাম। এবার এই ডেভেলপমেন্টের স্টেজগুলো কি কি। প্রথমে আসছে ইনফ্যান্সি বা শৈশব অবস্থা। এখান থেকে খুব কম প্রশ্ন এখন আসে, এখান থেকে বেশিরভাগ আসে মিলান করতে দেয় যে ইনফ্যান্সি কোন বছরের জন্য। আর টডলার যেটা, এটা কিন্তু অনেক বইতে নেই। টডলার আমি যেহেতু এনসিইআরটি থেকেই সমস্ত নোট আমি নিজেও পড়েছি এবং বানাইও, সেজন্য আমি এই জিনিসটা লিখেছি আর কি। না হলে সাধারণত বাংলা বইতে টডলারটা থাকে না, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, তারপরে মিডিল চাইল্ডহুড, এইগুলোই হচ্ছে আছে। তো ইনফ্যান্সি বা শৈশব যেটা, সেটা কোন বছরে হয়, 0 থেকে 2 ইয়ার্স অবধি হচ্ছে ইনফ্যান্সি বা শৈশব। তারপরে হচ্ছে টডলার। টডলার মানে হচ্ছে নবজাতক শিশু বা ছোট শিশু, সে হচ্ছে 2 বছর থেকে 3 বছর। যদি টডলার টার্মটা না থাকে তাহলে আমরা শৈশবকে 0 থেকে 3 বছরই ধরে নেব। এখানে কিছু কিছু বৈশিষ্ট্য লেখা আছে যেগুলো আমরা এমনি সাধারণত জানি। এরপরে হচ্ছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড কত বছর পর্যন্ত, 3 থেকে 6 বছর পর্যন্ত, যেখানে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ, কগনিটিভ, এই সব ডেভেলপমেন্টগুলো আমরা শিখছি। এর থেকেও কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলোর জন্য আপনাদের মনে রাখতে হবে পিয়াজের SPCF, ওখান থেকে কিন্তু কোশ্চেন আসেই। এরপরে হচ্ছে মিডিল চাইল্ডহুড, যেটা হচ্ছে 6 থেকে 12 বছর। আপনারা চাইলে একটা চার্ট বানিয়ে নিতে পারেন যে ইনফ্যান্সি হচ্ছে 0 থেকে 2 বছর, তারপরে আর্লি চাইল্ডহুড কত, মিডিল চাইল্ডহুড কত, আর অ্যাডোলেসেন্স কত। এবার অ্যাডোলেসেন্স হচ্ছে নিজেই একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টার্ম, যেটা হচ্ছে 12 থেকে 18 বছর বয়স, যে কিশোর কিশোরী, সেই অবস্থাটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। এরপরে আসছে অ্যাডাল্টহুড। অ্যাডাল্টহুড এতটা ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে 18 থেকে 25 বছর, মানে যখন 12 পাস করে যাচ্ছে কোনো বাচ্চা, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্টহুড। আর সেটা যেহেতু এই টিচিংয়ের মধ্যে পড়ছে না, প্রাইমারি টু হাই, তো এখান থেকে কোশ্চেন আসে না। কোশ্চেন আসে অ্যাডোলেসেন্স থেকে। অ্যাডোলেসেন্সের কিছু বিভিন্ন নাম আছে, যেরকম বলা হয়েছিল যে স্টর্ম অ্যান্ড স্ট্রেস, মানে ঝড় ঝঞ্ঝার কাল এই কৈশোর অবস্থাকে বলা হয়। এটা কে বলেছেন, এটা স্ট্যানলি হল বলেছে। বেশিরভাগ এই নামটাই আসে যে স্ট্যানলি। এই যে ঝড় ঝঞ্ঝার কাল, কৈশোর কালকে কে বলেছে, স্ট্যানলি বলেছে। তারপর হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল স্টেজও বলা হয়ে থাকে, এবং এরিকসনের মতে এটা হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, মানে তারা বুঝতে পারে না যে আমার অ্যাকচুয়াল আইডেন্টিটি কী। এবার আইডেন্টিটি মানে এই নয় যে আমার নাম, বাসস্থান সব ভুলে গেছি, SIR করাতে হচ্ছে, সেই রকম নয়। আইডেন্টিটি মানে হচ্ছে যে, দেখবেন বাড়িতে অনেক সময় বলা হয়, এই সময় ধরুন এমন কিছু প্রশ্ন আপনি বাড়িতে করছেন, তখন বাড়ির লোক বলবে যে আরে তুই ছোট আছিস, তুই এই ব্যাপারে আসিস না। আবার সেম ওই বয়সটাতেই এমন কিছু কথার ব্যাপারে আপনি কিছু বলছেন, তখন আপনাকে বলা হচ্ছে যে তুই কি এতটাই ছোট, তুই এখন বড় হয়ে গেছিস এই কাজটা করার জন্য। তাহলে তখন একটা কিশোর বুঝতে পারে না যে আমি অ্যাকচুয়ালি ছোট নাকি অ্যাকচুয়ালি সে বড়। এই যে রোল কনফিউশন, এই ব্যাপারে কিন্তু এরিকসন মনোবিদ বলেছেন। কোন বয়সটাকে বলেছেন, 12 থেকে 18 বছর বয়স যেটা, তাকে বলেছে। এছাড়াও বিভিন্ন মনোবিদরা একে ক্রিটিক্যাল বা ফর্মেটিভ পিরিয়ড বলেছেন, ট্রানজিশন স্টেজও কিন্তু বলেছেন। নেক্সট আমাদের টপিক হচ্ছে মোটর স্কিলস। এখান থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসেই, গ্রস মোটর স্কিল এবং ফাইন মোটর স্কিল। গ্রস মানে হচ্ছে সব কিছু, মানে একটা বড় জিনিসকে বোঝাচ্ছে হচ্ছে গ্রস মোটর স্কিল। যেরকম হচ্ছে দৌড়ানো, লং জাম্প করা, হাই জাম্প করা, যেখানে আমাদের হাত পা পুরো বডি মুভমেন্ট করছে।
মানে বড় বড় অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট করছে, যেরকম হচ্ছে ধরুন আপনি হাঁটছেন, দৌড়াচ্ছেন, জাম্প করছেন, এখানে দেখুন আছে ওয়াকিং আছে, রানিং আছে, জাম্পিং আছে, হপিং আছে, ক্লাইম্বিং আছে মানে গাছে ওঠা, তারপর হচ্ছে ব্যালেন্সিং আছে, থ্রোয়িং আছে, ক্যাচিং আছে। এগুলো হলো গ্রস মোটর স্কিল। মানে এই যে এখানে যে লেখা আছে বড় মুভমেন্ট করা, শরীরের বড় মুভমেন্ট করা যেটা সেটা হচ্ছে গ্রস মোটর স্কিল। এরপরে আমরা আসছি ফাইন মোটর স্কিল। ফাইন মানে হচ্ছে একদমই সূক্ষ্ম, অতি সূক্ষ্ম কাজ, যেরকম মেয়েরা ভালো বুঝবে, চোখের উপর যে আইলাইনার লাগানো হয়, কিংবা হচ্ছে কলকা আঁকা, আলপনা দেওয়া, কোনো কিছু ড্রয়িং করা, থ্রেডিং বিডস আছে, তারপরে হচ্ছে এই যে কুরুশ বোনা, উল উল দিয়ে যে সমস্ত আসন বানানো হয়, তারপরে ক্লথসের যে বাটনিং মানে বোতাম লাগানো, তারপর যে সরস্বতী পুজোর সময় প্যান্ডেলে যে কাগজগুলো কেটে কেটে লাগানো হয় সেই যে কাটিং, এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল বা ছোট পেশির কাজ। অনেক সময় বলা থাকে ধরুন একটা ছেলে হচ্ছে ছবি আঁকছে, তাহলে এটা কোন মোটর স্কিল? এটা ফাইন মোটর স্কিল। অনেক সময় থাকে লং জাম্প দিচ্ছে বা দৌড়াচ্ছে, এটা কোন মোটর স্কিল? এটা কিন্তু গ্রস মোটর স্কিল। যেমন ক্রিকেট খেলা, এটা কিন্তু গ্রস মোটর স্কিলের কাজ হচ্ছে। এরপরে হচ্ছে লেফট ব্রেন ভার্সেস রাইট ব্রেন। এটা আমাদেরও জানা উচিত যে আমাদের বাম পাশের মস্তিষ্ক আর ডান পাশের মস্তিষ্ক কি কি কাজ করে থাকে। এই যে দেখুন লজিক্যাল থিঙ্কিং, আমরা লজিক দিয়ে এক্ষুনি পড়লাম যে কোনটা গ্রস মোটর হচ্ছে, কোনটা ফাইন মোটর হচ্ছে। কিছু আমরা ম্যাথসও করেছি, ম্যাথসের সেট 1 করেছি, সেট 2 করেছি, বা আমরা যে সায়েন্স পড়ছি কিংবা রিজনিং করছি, মানে যেখানে ব্রেনটা অ্যাকচুয়ালি মানে অনেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সিকোয়েন্সিয়াল হচ্ছে, স্টেপ বাই স্টেপ হচ্ছে, বা কনসেপ্টকে বিল্ডিং করছে, সেগুলো কোথায় হয়? সেগুলো সমস্ত কিছু আমাদের লেফট ব্রেনে হচ্ছে, বাম মস্তিষ্কে হচ্ছে। যে লেফটের সঙ্গে লজিক্যাল কথাটা মনে রাখবেন, যে কোনো ম্যাথ, সায়েন্স, ক্যালকুলেশন, স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত জিনিস হচ্ছে যে রিডিং, রাইটিং আমরা যখন পড়ছি, লিখছি, এগুলো সব লেফট ব্রেনের কাজ। এখানে লেখা আছে দেখুন লজিক, অ্যানালাইসিস, ল্যাঙ্গুয়েজ আর কনসেপ্ট, এই সমস্ত কাজগুলো লেফট ব্রেনে হচ্ছে। তাহলে রাইট ব্রেন কি করছে? রাইট ব্রেন হচ্ছে ক্রিয়েটিভিটি, মানে এই যে ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন। আমরা বেশিরভাগ যে সমস্ত জিনিস ভাবি যে আচ্ছা এটা সিটেটে আসবে, এই পরীক্ষাটা এরকম, এই জিনিসটা নয় কিন্তু। ইমাজিনেশন মানে কোনো একটা সুন্দর ছবির কল্পনা করছেন, সুন্দর সূর্য উঠছে, সমুদ্র আছে, এরকম একটা ড্রয়িংয়ের যে কল্পনা করছেন, এই ইমাজিনেশনটা, এটা কিন্তু রাইট ব্রেনে হচ্ছে। ড্রয়িং, পেন্টিং, মিউজিক, সিঙ্গিং, হলিস্টিক, ভিজুয়াল থিঙ্কিং, ইমোশনাল এক্সপ্রেশন, মানে যেগুলো ক্রিয়েটিভ জিনিস, সেটা হচ্ছে রাইট ব্রেনে হয়ে থাকে। আর্ট, মিউজিক, ইমাজিনেশন, এই জিনিসগুলো। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এখান থেকে মাস্ট একটা কোশ্চেন, হয় সিটিপিতে পাচ্ছেন, না হলে ল্যাঙ্গুয়েজ পেডাগগিতে পাচ্ছেন। একজন বলেছেন ইংলিশ পেডাগগির কথা, বাংলা পেডাগগিতে যে নোটটা দিয়েছি সেটা আগে পুরো ভালো করে বুঝবেন, বা নোটস আপনারা যদি সেখান থেকে আরও শর্টভাবে কিছু লিখতে পারেন লিখে নেবেন। কেন বাংলা পেডাগগি আর ইংলিশ পেডাগগিতে জাস্ট 2-3টে টপিক আছে যেটা আলাদা, যেরকম হোমোনিমস, হোমোফোন, এই জায়গাটা। না হলে বাংলা পেডাগগি আর ইংলিশ পেডাগগি বা হিন্দি পেডাগগি, মানে ল্যাঙ্গুয়েজ পেডাগগি নিজেই হচ্ছে একটা পার্ট। তো আপনাকে এটাই রিকোয়েস্ট করব যে একবার বাংলা পেডাগগিটা পুরোটা দেখে নেবেন। সেখান থেকেও কিন্তু যে 15টা ইংলিশ পেডাগগির কোশ্চেন হবে, আপনারা 10টা অ্যাটলিস্ট পেয়ে যাবেন। আর ইংলিশ পেডাগগির জন্য বাংলা পেডাগগি ছাড়া যেটা এক্সট্রা পড়তে হবে, সেই নোটটাও আমি এখন বানাতে শুরু করে দিয়েছি। এই নয় যে আমি আমার আগের নোটটাই দিয়ে দেবো। যেহেতু এনসিএফ 2023 চলে এসেছে, প্লাস এনইপি 2020 লাগু হয়েছে, তো সব মিলিয়ে আমি ওই জন্য নতুন নোটটাই বানাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ। এখান থেকে এই টার্মগুলো আছে, যে কুইং, কুইং হচ্ছে একদম ছোট বেবির ক্ষেত্রে হয়ে থাকে। যে কুইং কি? কুইং হচ্ছে 0 থেকে 2 মাসের মধ্যে হয়। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ কি, আমরা আসবো ওটাতে। আর হলোফ্রেজিক, এটা ইংলিশেও একবার এসেছিলো, হলোফ্রেজিক। টেলিগ্রাফিক স্পিচও আসে। এবার দেখুন ব্যাবলিং কি? ব্যাবলিং হচ্ছে 4 থেকে 6 মাসের মধ্যে হয়ে থাকে। এই যে জাস্ট 2টো করে
যখন তারা শব্দ বলতে থাকে সেই জিনিসটাকে হচ্ছে ব্যাবলিং বলা হয়। এরপর হচ্ছে ওয়ান ওয়ার্ড আর হচ্ছে টু ওয়ার্ড। যখন একটাই ওয়ার্ড বলতে থাকে, ওয়ান ওয়ার্ড আর কি, এখানে আমরা কি পড়ছি, এখানে আমরা লেটার পড়ছিলাম আর কি, কিন্তু এটা পুরোপুরি ওয়ার্ডটা নয়। তারা কিন্তু একদম পুরো দাদু বা হচ্ছে এটা একটা ফল, এরকম পুরো একটা শব্দ বলতে পারেন। তারা ফ, ফ, ফ এরকম বলতে থাকে। মানে জাস্ট প্রথম শব্দ মানে লেটারটাকে ২-৩ বার বলে একটা শব্দ করছে। এটা কিন্তু মেন শব্দ নয়। সেটা হচ্ছে ব্যাবলিং। কিন্তু হলো ফ্রেজিক মানে এখানে একদম ক্লিয়ার একটা ওয়ার্ড সে ইউজ করতে পারছে। যেরকম মাসি, মামা এইরকম। এইটাকে বলা হচ্ছে হলো ফ্রেজিক। তো হলো ফ্রেজিক কখন হয়? ১০ থেকে ১২ মাসে হয়। মানে একদম ১ বছরের কাছাকাছি। আর ১.৫ বছরের কাছাকাছি যেটা হয় সেটা হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ, যেটা হচ্ছে দুটো শব্দ তারা বলতে পারে। যেমন বল দাও, জল দাও, এইরকম জিনিসগুলো। কখন হচ্ছে ১৮ থেকে ২৪ মাস। এটাই মনে রাখবেন ওয়ান ওয়ার্ড। এইভাবে মনে রাখবেন যে ওয়ান ওয়ার্ড মানে ১ বছর আর টু ওয়ার্ড মানে হচ্ছে ১.৫ বছর। মানে যেটা হচ্ছে ১৮ থেকে ২৪ মানে ওই ১.৫ থেকে ২ বছর আর কি। এটা ১.৫ বছর মনে রাখবেন। আর ওয়ান ওয়ার্ড মানে ১ বছর মনে রাখবেন। তারপরে হচ্ছে মাল্টি ওয়ার্ড বা লার্জ ভোকাবুলারি, যেটা ২ থেকে ৩ বছরে শিখে যায়, কিন্তু এটা হচ্ছে অতটা ইম্পর্ট্যান্ট নয়। এইবার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের থিওরি আছে। এই থিওরি থেকেও কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে এবং আসেও। বিশেষ করে এই জিনিসটা আসে যে বিএফ স্কিনার। এখানে যেটা আসে সেটা হচ্ছে ইমিটেশন আর রিইনফোর্সমেন্ট। এই দুটো ওয়ার্ড মনে রাখবেন, যে ইমিটেশন অনুকরণ করা। আমি আগের দিনও বলেছিলাম যে বাচ্চারা অনুকরণ করে, সেন্সরি মোটর স্টেজ যেটা ছিল, এসপিসিএফ এর এস টেস্টটা। তো এই যে অনুকরণ করা বা ইমিটেশন, ল্যাঙ্গুয়েজে ইমিটেশন শব্দটা কিন্তু কে বলেছেন? বিএফ স্কিনার বলেছেন। তিনি এই থিওরিটার উপর বেশি কাজ করেছেন। এবং রিইনফোর্সমেন্ট মানে কি? মানে পজিটিভ ফিডব্যাক দেওয়া। সেটা কি করবে? যে আচ্ছা হ্যাঁ তুই এটা ঠিক বলেছিস, আরও একবার বলার চেষ্টা কর। এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট। আমরা মোটিভেশনেও এরকম জিনিসগুলো পড়ব। তাহলে আমরা এই দুটো শব্দকে মনে রাখার চেষ্টা করব, যে ইমিটেট এবং রিইনফোর্সমেন্ট, যেটা এই দুটো কিন্তু বিএফ স্কিনার বলেছেন। এরপরে আসছে নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি বিখ্যাত হচ্ছে এলএডির জন্য। দেখুন আমি রেড কালারে লিখেছি। এলএডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এবং বাংলা ল্যাঙ্গুয়েজ পেডাগগিতে কিন্তু, যেখানে আমি অর্জন কথাটা বলেছিলাম যে একটা শিখন আর একটা হচ্ছে অর্জন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু আমি এলএডির কথা বলেছিলাম। এলএডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা কিন্তু নোয়াম চমস্কি বলেছেন। তিনি বলেছেন যে এই যে একটা ভাষা অর্জন করার ক্ষমতা, এটা শিশুর মধ্যে ইনবিল্ড আছে। আর সেই জিনিসটাই, যে ডিভাইস আর কি, যে যন্ত্র, সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ থেকেও একটা কোশ্চেন আসে। এটা অনেক সময় কিন্তু ম্যাথ এবং ইভিএসেও এই অ্যাপ্রোচ থেকে কোশ্চেন আসে। দেখুন পেডাগগি নিজে একটা এমন সাবজেক্ট, যেটা বাংলাতেও আছে, ইংলিশেও আছে, ম্যাথসেও আছে, ইভিএসেও আছে। তো সিডিপি বললে এইখানটা যে মানে এই নোটসটা বা এই তথ্যগুলো শুধু সিডিপিতে লাগবে সেটা নয়, বাকি যে 4টে সাবজেক্ট আছে তারও পেডাগগি আছে, সেখানেও কিন্তু লাগবে। আচ্ছা এবার দেখুন সেফালোকর্ডাল অ্যাপ্রোচ। সেফালোকর্ডাল মানে কি? মাথা থেকে পায়ের দিকে। কোশ্চেন কীরকম আসবে? কোশ্চেনে লেখা থাকবে যে হেড টু টো ডেভেলপমেন্ট, এটাকে কি বলা হয়? তো এটাকে সেফালোকর্ডাল বলা হয়। আমি একটু আগেও বলছিলাম যে মাথা মানে কিন্তু সেফালোকর্ডাল, মানে ব্রেনের সাথে এই সেফালো কথাটা দেখবেন, যখন আমি ডিজিজ পড়াচ্ছিলাম সেখানেও বলেছিলাম যে সেফালো কথাটা কিন্তু মাথার সাথে জড়িত। তো মাথা থেকে পায়ের দিকে মনে রাখবেন, মাথা থেকে পায়ের দিকে যেটা, সেটা হচ্ছে সেফালোকর্ডাল। আর প্রক্সিমোডিস্টাল মানে কি? প্রক্সিমোডিস্টালও খুব ইম্পর্ট্যান্ট। আর সেফালোকর্ডাল, প্রক্সিমোডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে। মানে কেন্দ্র, ধরুন এখানে একটা কেন্দ্র আছে, কেন্দ্র থেকে যখন বাইরের দিকে কিছু হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রক্সিমোডিস্টাল। তারপরে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ম্যাথস এবং ইভিএসে আসে, যে একটা ম্যাথস বা ইভিএস পড়ানো কীরকম হওয়া উচিত। সবসময় সিম্পল টু কমপ্লেক্স হওয়া উচিত,
এই ওয়ার্ডটাও একবার এসেছিল যে সিম্পল টু কমপ্লেক্স বা জেনারেল টু স্পেসিফিক। জেনারেল মানে ফার্স্টে আপনি একটা জেনারেল সূত্র পড়ালেন, তারপর সেখান থেকে স্পেসিফিকেশনে যাচ্ছেন। যেরকম ধরুন একটা বাংলা গল্প পড়ানো হলো, তারপর তার ভিতরের শব্দার্থ, বিপরীত শব্দ, এইগুলোতে যাওয়া হচ্ছে। তাহলে এই পদ্ধতিকে বলা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক অ্যাপ্রোচ। বা যারা সায়েন্স নিয়ে পড়ছেন, ধরুন বায়ু সম্পর্কে বলছেন, তাতে বললেন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এগুলো আছে। তারপর বলছেন যে কত পার্সেন্ট আছে, তারপর বলছেন যে আমরা কি কি না পেলে বা কোনটার পরিমাণ বেশি হলে পরিবেশ দূষণ হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। আর সিম্পল টু কমপ্লেক্স, আরেকটা কি হয়, বেসিক টু অ্যাডভান্স। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে হবে, যে জেনারেল টু স্পেসিফিক, সিম্পল টু কমপ্লেক্স, আর বেসিক টু অ্যাডভান্স। নেক্সট ব্লুমস থিওরি। ব্লুমস থিওরি আগে আসতো, এখন অতটা ইম্পর্টেন্স নয় বা আসে না। ব্লুমস থিওরির প্রথমে বলা হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে নলেজ। তাহলে মানুষকে প্রথমে তথ্য এবং জ্ঞানকে সঞ্চার করতে হবে। আচ্ছা, ব্লুমের ট্যাক্সোনমি যেটা, তার কিন্তু দুটো পার্ট আছে, একটা পুরনো পার্ট আছে আর একটা নতুন পার্ট আছে। পুরনো পার্টে প্রথমে নলেজকে রাখা হয়েছিল, মানে তথ্য, আর নতুনে রিমেম্বারকে রাখা হয়েছে, মানে প্রথমে মনে রাখতে হবে। তা আচ্ছা, আগে আমরা ওল্ডটা জেনে নিই, তারপরে আমরা নিউটা পড়ছি। ওল্ডে বলা হচ্ছে কি নলেজ, তারপরে বলা হচ্ছে তুমি তথ্য যখন পেয়ে গেলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা বুঝবো, কম্প্রিহেনশন। তারপরে সেটাকে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশন। তারপরে হবে সেটাকে বিশ্লেষণ করা। বিশ্লেষণ করে দেখলাম যে না, এই নোটটা ঠিক নয়, এতে আরও কিছু অ্যাড করতে হবে, মানে সিনথেসিস। এবং তারপর পুরো নোটটার আমি মূল্যায়ন করছি, যেটা ঠিক কতটা ভুল, তাহলে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। আপনাদেরকে পরপর স্টেজটা শুধু মনে রাখতে হবে, যে প্রথমে নলেজ, মানে আমি জেনে নিলাম কিছু একটা, ধরুন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা জেনে নিলেন। তারপর সেটাকে আমাকে ভালো করে, নোটটা যখন পেলাম আমাকে ভালো করে বুঝতে হবে, কম্প্রিহেনশন। তারপর সেটাকে আমি অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশন। তারপর অ্যানালাইসিস, সিনথেসিস এবং ইভ্যালুয়েশন। এটা ওল্ডের জন্য। নতুনে কি পার্থক্য হয়েছে, নতুনে শুধু নলেজের জায়গাতে কি আছে, রিমেম্বার। কম্প্রিহেনশনের জায়গাতে একই জিনিস আছে, আন্ডারস্ট্যান্ডিং। তারপরে অ্যাপ্লিকেশনের জায়গায় ওই অ্যাপ্লাই, যেটা সেটাই। অ্যানালাইসিসের জায়গায় অ্যানালাইজ, সিনথেসিসের জায়গায় ক্রিয়েট এবং ইভ্যালুয়েশনের জায়গায় ইভ্যালুয়েট। পরপর স্টেজগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় এরকমভাবেই আসে। তাহলে ওল্ডে কি ছিল, নলেজ আর ইভ্যালুয়েশন। আর নতুনে কি এসেছে, নলেজের জায়গায় রিমেম্বার, আর ইভ্যালুয়েশনের জায়গায় কি এসেছে, মানে নতুন শব্দ কি এসেছে, ক্রিয়েট। এখানে ইভ্যালুয়েশন ছিল, এখানেও ইভ্যালুয়েট আছে। অ্যানালাইজ ছিল, এখানেও অ্যানালাইজ আছে, শুধু সিনথেসিসের জায়গায় এখানে এসেছে ক্রিয়েট করা। এরপর ওল্ড ট্যাক্সোনমি সবসময় নলেজকে ফোকাসড করেছিল, আর নিউ ট্যাক্সোনমি অ্যাক্টিভিটি, অ্যাকশন, ক্রিয়েটিভিটি, এইগুলোকে ফোকাস করেছে। এগুলো আমাদের অতটা আসছে না। এরপর আসছি আমরা মাসলোর থিওরিতে। মাসলো কি বলেছিল, মাসলো বলেছিল যে 6টা লেভেল আছে। এই লেভেলগুলো আপনারা নিজেদের সঙ্গে একদম ভালো করে কানেক্ট করতে পারবেন। এই যে আমরা সিটেটের পরীক্ষা কেন দিচ্ছি, পড়ি আমরা হয়তো নিজে জানার জন্য, কিন্তু পরীক্ষা আমরা অবশ্যই দিই চাকরি পাওয়ার জন্য। এবার সেই চাকরিটা আমরা কেন পেতে চাইছি, এই যে কোনো জিনিস বা যে কোনো উদ্দেশ্যের টোটাল 6টা লেভেল আছে যে কোনো মানুষেরই, সেটা সম্পর্কে যে বলেছে সেটা মাসলো। মাসলোর কথা অনুযায়ী প্রথম লেভেল খাদ্য, খাবার, যেটা শারীরিক চাহিদা। তার মানে কি, বডি কি চাইছে, খাদ্য চাইছে, জল চাইছে, বায়ু চাইছে, এই যে জিনিসটা, এটা প্রথম লেভেল। এবং এর উপর বেস করেই ভারতীয় স্কুলে কিন্তু এই যে মিড ডে মিল প্রকল্প, এটা কিন্তু মাসলোর থিওরির সাথে অনেকটা রিলেট করে। এই যে রিলেট করা যায়, এটা আপনারা ইভিএসেও পড়বেন যে মিড ডে মিল প্রথম কিন্তু তামিলনাড়ুতে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, মিড ডে মিল স্কুলে যে খাওয়ানো হয়, এটা তামিলনাড়ুতে কিন্তু প্রথম স্টার্ট হয়েছিল। আচ্ছা, এরপর আমরা আসি প্রথম লেভেলে। মাসলোর থিওরি প্রথম লেভেল কি আছে, যে মানুষকে প্রথমে খাবার, ঘুম, মানে যেগুলো দরকার, মৌলিক চাহিদা শরীরে, সেগুলো দরকার।
এরপরে কি আসছে? এরপরে আসছে সেফটি নিডস। আপনি খেয়ে নিলেন, জলও খেয়ে নিলেন, খাবার দাবার হয়ে গেল। ধরুন একটা বর্ষাকাল বা শীতকাল, আপনার কি মনে হবে? যদি আমার একটা ভালো বাড়ি থাকতো। এখন মনে হবে না, যেহেতু আপনারা সবাই বাড়ি থেকেই এটা দেখছেন, কিন্তু যখনই খাবার হয়ে যাবে, আদিম মানুষের কথা ভাবুন, তারা কিন্তু ভেবেছে যে এরপর একটা নিরাপদ স্থলে থাকতে হবে, মানে হেলথ কনসাস হয়ে পড়বেন এবং শেল্টার এই জায়গাটাতে থাকবেন। আর যাদের খাবার এবং বাড়ি দুটোই হয়ে গেছে, তখন মনে হবে যে আমি একা একা বাঁচতে পারবো না, আমার ফ্যামিলি দরকার, ফ্রেন্ড দরকার, গ্রুপ দরকার। তাহলে কি লাভ বা বিলঙ্গিং নিডস। তখন আসছে এই তিনটে জিনিস। ফার্স্ট আমাদের দরকার খাবার। খাবার ছাড়া জীবনে কিছুই ইম্পর্ট্যান্ট নয়। খাবারের পর হচ্ছে শেল্টার, বাড়ি ঘর নিরাপত্তা। যেই বাড়ি পেয়ে গেলাম, একা একা বাড়িতে থেকে কি হবে? পাগল মনে হবে। ফ্যামিলি দরকার, বন্ধু দরকার। তাহলে এই তিনটে স্টেজে আশা করি কারোর বুঝতে অসুবিধা নেই। তারপরের তিনটে স্টেজ, এরপরে দরকার সেলফ এস্টিম বা নিডস, মানে শুধু বাড়িতে বসে আছি বেকার বেকার, তাহলে তো সমাজে আমার কোনো সম্মান থাকবে না। আমাকে কিছু একটা করতে হবে, টিউশন পড়াতে হবে, স্কুল মানে টিচিং হতে পারে, পুলিশ হতে পারে, এসডিও বিডিও হতে পারে, না হলে বিজনেস হতে পারে। আমাকে কিছু একটা করতে হবে, এটা হচ্ছে এস্টিম বা নিডস। কিন্তু এটা কখন আসছে? এটা যখন খাবার ফুলফিল হয়ে যাচ্ছে, আশ্রয় ফুলফিল হয়ে যাচ্ছে, ফ্যামিলি চলে আসছে, যখন আপনার মনে হচ্ছে আচ্ছা সমাজে আমার একটা স্থান আছে, তখন আসছে এস্টিম নিডস। যখন এস্টিম নিডসও পূর্ণ হয়ে যাচ্ছে, তখন আসবে কি? শেখার চাহিদা, প্রবলেম সলভিং বা কিউরিওসিটি, এই জিনিসগুলো। মানে ধরুন একটা চাকরি পেয়ে গেছেন, একদম হায়েস্ট লেভেলের হাই স্কুল টিচার বা এসআই ডিআই, তার কি মনে হবে? তার মনে হবে এরপর কি করা উচিত? এরপর হচ্ছে আরও কিছু যে জ্ঞান, যে মূল জ্ঞান, যেটা লাইফের জ্ঞান আর কি, এডুকেশনাল নয়, সেটা তার চাহিদা হবে তখন সেইটা শেখার। এবং লাস্ট 6 নম্বরে গিয়ে হচ্ছে, যেটা গৌতম বুদ্ধের হয়েছিল, তার কাছে তো সবই ছিল। লাস্ট স্টেজ হচ্ছে সর্বোচ্চ বিকাশ বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। দেখবেন যারা অনেক বড় বড় হয়ে গেছেন, কোটিপতি বা যাদের প্রচুর সমস্ত কিছু হয়ে গেছে লাইফে, তারা কিন্তু তারপর দান ধ্যানে বিশ্বাস করেন। তারপর তারা কি করেন? অনেক চ্যারিটি করে বেড়ান। মানে কি? তারা সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেটে পৌঁছে গেছেন। সর্বোচ্চ বিকাশ স্তর, মানে যেখানে তাদের আর খাবার, আশ্রয় বা লোক আমার সম্পর্কে কে কী বলছে, বা আমাকে চাকরি করতে হবে, টাকা পেতে হবে, এই জিনিসগুলো তারা পার করে এসেছে। তারা কোথায় আছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেটে। যেরকম আমি রিসেন্ট দেখছিলাম যে খান স্যার 7 টাকায় হচ্ছে ব্লাড টেস্ট বা হার্টের কোনো একটা কিছু রিপোর্ট টেস্ট, এরকম কিছু একটা মেডিকেলের জন্য খুলেছেন। তাহলে কি তার আর চাকরি থেকে, টাকা থেকে এই মোহগুলো কিন্তু নেই। সে এখন সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেটে আছে। নেক্সট আমাদের হচ্ছে আইকিউ থিওরি। এই যে আলফ্রেড বিনেট, একজন কেউ কমেন্ট করেছিলেন যে স্কিমা হচ্ছে আলফ্রেড বিনেট বা কি একটা নাম লিখেছেন আর কি। সেরকম ব্যাপার কিন্তু আমি এনসিইআরটিতে দেখিনি। স্কিমা অলওয়েজ এনসিইআরটিতে পিঁয়াজের কথাই বলা রয়েছে। বাট আপনার যদি সেটা ঠিক মনে হয়, আপনি ওটা আনসার করতে পারেন। বাট অ্যাকর্ডিং টু এনসিইআরটি, যা পিঁয়াজে। এবার দেখুন আলফ্রেড বিনেট প্রথম মেন্টাল এজ কনসেপ্টটা তিনি দিয়েছিলেন। মেন্টাল এজ যে কনসেপ্ট, যে একটা মানসিক বয়স আলাদা, আর বায়োলজিক্যাল যে এজ আমাদের 12, 13, 15, 25, 28, এখন আমরা 25, 28, 30, 40-এর ভেতর, এই এজটা কিন্তু আলাদা। আর লুইস টারম্যান যে, তিনি হচ্ছে আইকিউ এর ফর্মুলা দিয়েছিলেন। এই ফর্মুলাটা শুধু আমরা জানবো। আর বিনেট হচ্ছে প্রথম মেন্টাল এজের কথাটা বলেছেন। আইকিউ মানে হচ্ছে মেন্টাল এজ ভাজিত ক্রনিক্যাল এজ। ক্রনিক্যাল এজ, বায়োলজিক্যাল এজ, বা যেটা আমাদের বোঝা যায় যে 1998 বা 2025, 2022, এই যে এজটা ডেট অফ বার্থের, সেটা হলো গিয়ে বায়োলজিক্যাল বা ক্রোনোলজিক্যাল এজ। তাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। ধরুন কোনো একটা শিশুর বয়স এখানে লেখা আছে 10 বছর, কিন্তু তার মেন্টাল এজ হচ্ছে 12 বছর। অনেকে আমরা বলি না যে এ হচ্ছে বয়সের তুলনায় অধিক পেকে গেছে, মানে কি তার মেন্টাল এজটা বেশি হয়ে গেছে। সেই রকমই একটা শিশু। তাহলে আমরা আইকিউ কী করে বার করব? তার বয়স ছিল 10, তাকে ভাগ করব তার মেন্টাল এজ দিয়ে, মানে 12 দিয়ে, এবং গুণ করা হবে 100 দিয়ে। তাহলে এটা হচ্ছে তার আইকিউ।
এরপর আসছে ডাইভারজেন্ট থিঙ্কিং এবং কনভার্জেন্ট থিঙ্কিং। এটা আপনারা মানে সাবজেক্টেও পাবেন, ম্যাথ, ইভিএস বা বাংলা, ইংলিশে সবসময় একটা টিচার তার চিন্তাভাবনা ডাইভারজেন্ট থিঙ্কিং হবে, কোশ্চেন সবসময় ডাইভারজেন্ট থিঙ্কিং হবে। কী রকম? ডাইভারজেন্ট থিঙ্কিং মানে হচ্ছে এই রকম টাইপের, এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্ট। মানে একটা কোশ্চেনের বিভিন্ন ধরনের যেন উত্তর হতে পারে, একটা সমস্যার জন্য যেন বিভিন্ন ধরনের সমাধান বের করা যেতে পারে, একে বলা হয় ডাইভারজেন্ট থিঙ্কিং। এতে কি হবে? এতে ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন আইডিয়া আসবে, একাধিক সম্ভাবনা বাড়বে। ওপেন এন্ডেড প্রশ্ন, এটা কিন্তু আসে যে ডাইভারজেন্ট থিঙ্কিং কার সাথে যুক্ত। ডাইভারজেন্ট থিঙ্কিং হচ্ছে ওপেন এন্ডেড প্রশ্নর সাথে যুক্ত। এবার হচ্ছে ওপেন এন্ডেড প্রশ্ন কি? ওপেন এন্ডেড মানে যার উত্তর অনেকগুলো হতে পারে। আমি যদি বলি আপনার নাম কি, এটার একটাই উত্তর হবে যেটা আপনার আধার কার্ডে লেখা আছে, তাহলে এটা হচ্ছে ক্লোজ এন্ডেড, যেটা কনভার্জেন্ট থিঙ্কিং। এবার ওপেন এন্ডেড মানে যদি আমি বলি যে আপনার বাড়িতে, আপনার চারপাশে এখন আপনি কি কি জিনিস দেখতে পাচ্ছেন, তাহলে অনেকগুলো উত্তর হবে। সেরকম একটা টিচার যদি একটা স্টুডেন্টকে প্রশ্ন করে আপনি একটা টুকরো কাগজ দিয়ে কি কি বানাতে পারেন, তাহলে কি অনেক কিছু বানাতে পারি। কোনো বাচ্চা কি বলবে? কেউ বলবে নৌকা, কেউ বলবে ফুল, কেউ বলবে পাখি বানিয়ে দিব, কেউ বলবে ঠোঙা, কেউ ব্যাগ বানিয়ে দেবে। তাহলে এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং। এরপরে আসছি কনভার্জেন্ট থিঙ্কিং। সিডিপি মুখস্থ করবেন না বা তাড়াতাড়ি দেখবেন না, অনেক একসাথে ভিডিও দেখে নেবেন, এরকম করবেন না। সিডিপি হচ্ছে এরকমই, আমার চ্যানেল না, যে কোনো চ্যানেল থেকেই পড়ুন, যে কোনো নোটস বা বই থেকেই পড়ুন, একটা টার্মকে খুব ভালো করে বুঝে নিন। সিডিপি হচ্ছে যত ভালো বুঝবেন আপনাকে তত কম বার এই জিনিসগুলো পড়তে হবে, আর পরীক্ষাতে একদম হুবহু এই টার্মগুলো থেকেই কিন্তু কোশ্চেন হয়। এক সমস্যার জন্য যখন একটাই উত্তর হয় তাকে বলা হয় কনভার্জেন্ট থিঙ্কিং। এটা কোথায় হয় আপনারা সবাই বলতে পারবেন? কনভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে ম্যাথসে হয়। যদি আপনাকে বলা হয় 2+3 কত হয়? 5ই হবে, যেভাবেই আসুক না কেন। তাহলে এই যে লজিক্যাল বা অ্যানালাইটিক্যাল, এগুলো হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। এখানে যেমন লেখা আছে ক্লোজ এন্ডেড প্রশ্ন, আমরা পড়লাম যে ডাইভারজেন্ট থিঙ্কিং হচ্ছে ওপেন এন্ডেড, আর দেখুন কনভার্জেন্ট এর সাথে মনে রাখবেন সি দিয়ে ক্লোজ এন্ডেড। তাহলে কনভার্জেন্ট থিঙ্কিং মানে যার এন্ডটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, যেমন 10+5 এর উত্তর 15ই হবে, এটা হচ্ছে একটা কনভার্জেন্ট থিঙ্কিং। যেরকম সত্য মিথ্যা প্রশ্ন আমরা যে পরীক্ষায় দিই, ট্রু ফলস লেখো ইংলিশে, বা সত্য মিথ্যা, এগুলোও কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং প্রশ্ন। এরপরে আসছে ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন, যেটা সিডিপির একটা ইম্পর্ট্যান্ট টপিক, মানে এনইপিওরও ইম্পর্ট্যান্ট টপিক, যে বাচ্চাকে মোটিভেট করতে হবে। এবার ইন্ট্রিনসিক মোটিভেশন কি আর এক্সট্রিনসিক কি? ইন কথাটির মানে অর্থ আমরা কি জানি? ইনের মানে হচ্ছে গিয়ে ভেতর থেকে, মানে যখন ভেতর থেকে আপনার কোনো কিছু কাজ করার ইচ্ছে থাকে। অনেকেই টিচার হতে চান কারণ পড়াতে ভালোবাসেন, তাহলে এটা ভেতর থেকে মোটিভেশন, ইন্ট্রিনসিক মোটিভেশন। পুরো কাজটাই যখন আনন্দ দেয়, নিজের ইচ্ছা থাকে, কৌতূহল থাকে, সেটাকে বলা হয় ইন্ট্রিনসিক মোটিভেশন। যেরকম এটা অনেকেরই হয় যে গল্প পড়তে ভালো লাগে। যে কোনো বাংলা বই যখনই কোনো ক্লাসে নতুন পেতাম, আমি সমস্ত গল্প পড়তাম, ইংলিশেরও, কারণ ওই গল্পগুলো গদ্য হোক পদ্য হোক পড়তে ভালো লাগে। এটা ইন্ট্রিনসিক মোটিভেশন। আর অনেকেই আছে যারা এই সিডিপিটা পড়ছে শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য, এটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ কোনো একটা ফল পাওয়ার জন্য বা কোনো একটা উদ্দেশ্যের জন্য যখন আমরা কিছু কাজ করছি। ছবি এঁকে আনন্দ পাওয়া, এটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। ছাত্র অঙ্ক করছে নিজে বুঝতে চায় বলে, বা অনেক ছাত্র আছে দেখবেন একটা বইয়ের বাইরে আরও 2-3টে বইয়ের অঙ্ক করে। কেউ আছে অনেক ইংলিশ স্টোরি বুক পড়ে, কেন কেন সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন, তার ভালো লাগে এটা করতে। এবার হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন কি? এক্সট্রিনসিক হচ্ছে পুরস্কার হতে পারে, ভয়, বেশিরভাগ এখন বাচ্চাদের তো ভয়, এ মারবে সে বকবে, বা পরীক্ষা এর থেকে বেশি পেতে হবে, ওর থেকে বেশি পেতে হবে, এই যে একটা রেস, এটা কিন্তু এক্সট্রিনসিক মোটিভেশন।
বা শাস্তির ভয়, যে পিটানো হয় স্কুলে, এখন হয় না, টিউশনে পিটানো হয়, বা স্কুলে একটা জিনিস, এই জিনিসটা কিন্তু খুব ভালো এক্সট্রিনসিক মোটিভেশনের, যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে মেডেল দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, খাতা দেওয়া হচ্ছে। এটা কিন্তু এক্সট্রিনসিক মোটিভেশন হলো, এটা কিন্তু একটা ভালো দিক। তাহলে পুরস্কার দেওয়া কিন্তু এক্সট্রিনসিক মোটিভেশন। তাহলে আমরা কি পেলাম? আনন্দের জন্য যখন কিছু হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রিনসিক, আর কোনো ফল পাওয়ার জন্য, মানে কোনো কিছু মানে গিভ অ্যান্ড টেক পলিসি যদি হয়, যে এটা করলে আমি এটা পাবো, তখন সেটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। এই দুটো কিন্তু ইম্পর্ট্যান্ট, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, প্রতিটা জিনিসে এই কোশ্চেনটা আসে। এরপর হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। ইনক্লুসিভ এবং ইন্টিগ্রেটেড, এই দুটো এডুকেশনের বৈশিষ্ট্য কি যদি আমরা বুঝতে পারি, তাহলে এই দুটো সম্পর্কে জানতে পারব। ইন্টিগ্রেটেড হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ স্কুলে আনা, কিন্তু ব্যবস্থাটা খুব একটা বদলায় না। এটা কিন্তু ব্ল্যাক কালিতে আমি লিখিনি, এটা আমি গ্রেতে লিখেছি। আবছা, এটা কিন্তু ভাববেন না। তাহলে অ্যাডজাস্টমেন্ট কাকে করতে হবে? শিশুকে করতে হবে। স্কুলও বদলাবে না আর পাঠ্যক্রমও বদলাবে না। আপনাদের মনে হতে পারে যে এটা তো ঠিক নয়। হ্যাঁ, এটা একদমই ঠিক নয়। সেই জন্য এনইপি এবং এনসিএফ এর উপর বেস করে ইনক্লুসিভ এডুকেশন এসেছে। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন। মানে কি? মানে শ্রবণ প্রতিবন্ধী শিশু সাধারণ ক্লাসেই বসে আছে, অথচ সে শুনতে পাচ্ছে না। তারপরে হচ্ছে কি স্পেশাল সাপোর্ট। স্পেশাল সাপোর্ট কিন্তু ইন্টিগ্রেটেড স্কুলে পাওয়া যায় না। মেন কারা ছিল? সাধারণ শিশুরাই হচ্ছে ইন্টিগ্রেটেড স্কুলের মেন ছিল। তারপর হচ্ছে পার্সিয়াল পার্টিসিপেশন, সব অ্যাক্টিভিটিতে কিন্তু সবাই অংশ নিতে পারতো না। তারপর হচ্ছে মেডিকেল ডেফিসিট অ্যাপ্রোচ, মানে শিশুর সমস্যা খোঁজা হতো। আচ্ছা, এ ঠিকঠাক করে শুনতে পাচ্ছে না, একে আগের বেঞ্চে বসিয়ে দাও। এ ঠিকঠাক করে দেখতে পাচ্ছে না, একেও ফার্স্ট বেঞ্চে বসিয়ে দাও। এই যে মানে কি, ওকে সবার থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। এই জিনিসটা হচ্ছে একদমই ভালো নয়। এটা কোথায় হচ্ছিল? এটা ইন্টিগ্রেটেড যে স্কুল ছিল সেই ব্যবস্থায় হচ্ছিল। তারপরে কে এলো? তারপরে এলো ইনক্লুসিভ এডুকেশন, যেটা খুবই ভালো এবং খুবই কার্যকর। ইনক্লুসিভ এডুকেশনটা কি না, সব শিশু তো আলাদা, সবার আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেই জন্য শিশুকে চেঞ্জ করা সম্ভব নয়। আমরা স্কুলকে চেঞ্জ করব, কারিকুলামকে চেঞ্জ করব এবং ব্যবস্থাগুলোকে চেঞ্জ করব। কে অ্যাডজাস্ট করবে? স্কুল এবং টিচার অ্যাডজাস্ট করবে যেখানে, সেটা হচ্ছে ইনক্লুসিভ। কিন্তু সকল বাচ্চাই পড়বে, একসাথেই পড়বে, একই পাঠই পড়বে। তাহলে সেটা কি করে সম্ভব? দেখবেন আগে বেশিরভাগ স্কুলে সিঁড়ি থাকতো, এখন কিন্তু সিঁড়ির জায়গায় র্যাম্পও আছে। আমি যতগুলো কেবিএস দেখেছি সবেই কিন্তু র্যাম্প আছে। র্যাম্প মানে কি? যাতে হচ্ছে কোনো হুইল চেয়ার যেগুলো হয় সেটাতে করে যাদের পায়ে অসুবিধা, সেই সমস্ত স্টুডেন্টরা যাতায়াত করতে পারে। তার মানে কি? স্কুল বদলাচ্ছে। কার অ্যাকর্ডিংলি বদলাচ্ছে? স্টুডেন্টের অ্যাকর্ডিংলি বদলাচ্ছে। এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এর আর কি বৈশিষ্ট্য আছে? যে সব শিশু সব কাজে অংশ নেবে। চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, মানে একদম সেন্টারে শিশুকে বা স্টুডেন্টকেই রাখা হয়েছে। একটাই বই বা একটা বইয়ের উপর বেস করে পরীক্ষা, সেরকম নয়। অনেক জায়গাতেই কিন্তু এখন যে ব্যারেল আমরা পড়েছি, লুইস ব্যারেল, ইভিএসে আমরা এটা পড়েছি, 6 ডট আছে তার। তো ব্যারেল যেটা, সেটাও হচ্ছে বিভিন্ন স্কুলে এখন মানে ইনক্লুড করা হয়েছে। তারপর হচ্ছে ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, এই যে বললাম ল্যাম্প আছে, বড় বড় প্রিন্টের আছে, এমনকি এখন অনেক স্ট্যান্ডার্ড স্কুল আছে যেখানে অডিও বুকও কিন্তু পাওয়া যাচ্ছে। মানে বইটা যারা দেখতে পাচ্ছে না তারা কিন্তু শুনে শুনে সেই জিনিসটাকে পড়ছে। যেরকম ইউটিউবেও এখন অনেক কিছু শোনা যাচ্ছে, জাস্ট অডিও ক্লিপস আর কি। তো এখন কি, এই সমস্ত কিছু যখন একটা বিদ্যালয়ে হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ স্কুল। ইন্টিগ্রেটেডের থেকে হচ্ছে ইনক্লুসিভ। তাহলে ইন্টিগ্রেটেডে কি? চাইল্ড ফিটস হতে পারছিল না, আর ইনক্লুসিভ কি হচ্ছে? চাইল্ড যেরকমই হোক সেই অনুযায়ী কে ফিট হবে? সিস্টেম ফিট হবে। সিস্টেম মানে স্কুল এবং টিচাররা সেই অনুযায়ী কাজ করবে। এরপর হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন কার কার উপর বেস করেছিল? আরটি অ্যাক্ট আছে, 2009-এ হয়েছিল, কিন্তু যেটা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই হয়েছে 2010-এ। আর ডিসেবিলিটি অ্যাক্ট আছে 2016, এই দুটোও আমরা রিসেন্টলি পড়ব।
এরপর আসছে এনইপি 2020, খুবই ইম্পর্ট্যান্ট, এবং এনইপি 2020-র প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনাদের মাথায় থাকে আপনারা সিডিপির যে কোনো কোশ্চেন কিন্তু রিলেট করে নিতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এনইপি 2020। এনইপি 2020-র উপর বেস করেই, মানে সিডিপির উপর বেস করেই এনইপি 2020, আর এনইপি 2020 ভালো করে পড়লে কিন্তু যে কোনো সিডিপির কোশ্চেনের আনসার দেওয়া যাবে। এনইপি 2020 কি বলছে, যে হোলিস্টিক ডেভেলপমেন্ট মানে শিশুর সামগ্রিক বিকাশ। সামগ্রিক মানে যেটা আমরা কিছুক্ষণ আগে ডেভেলপমেন্টে পড়েছিলাম, যে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট মানে প্রাক্ষবিক বিকাশ, তারপরে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে সামাজিক বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা, যত রকমের বিকাশ হয় সমস্ত কিছু একসাথে শিশুর সামগ্রিক বিকাশ। এই কথাটা কে বলছে না, এনইপি 2020 বলছে। যেরকম একটা উদাহরণ নিচ্ছি, যে শুধু পরীক্ষা নয়, আগে কি হতো, অনেক বছর আগে যান, শুধু হচ্ছে এই মাধ্যমিক পরীক্ষা, এইচএস পরীক্ষা মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর উপর পরীক্ষা। কিন্তু এখন স্কুলে দেখবেন, আমি কেবিএসে তো দেখেছি যে স্পোর্টস, তারপর হচ্ছে কুইজ, বিভিন্ন ধরনের কালচারাল প্রতিযোগিতা হচ্ছে, আঁকার প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা প্রতি বছর। বেঙ্গল মিডিয়াম বিভিন্ন স্কুলেও এগুলো কিন্তু চলে এসছে। এগুলো চলে এসছে মানে এই নয় 2-3 বছর আগে বা 2020-তে এসেছে, তা নয়, এটা কিন্তু 2000-এর কাছাকাছি সময় থেকেই কিন্তু এই জিনিসগুলো চলে এসেছে। আর এনইপি 2020 কী করছে, এটার উপর আরও ফোর্স দিচ্ছে যে এগুলোই হওয়া উচিত। পোর্টফোলিও যেখান থেকে এসছে আর কি, যে সামগ্রিক বিকাশ কোথায় কোথায় হচ্ছে, কি কি দিকে হচ্ছে। দেখবেন আমরা যখন বাংলা মিডিয়ামে পড়তাম তখন হাউস সিস্টেম ছিল না, কিন্তু আমি কেবিএসে দেখেছি এবং এখন অনেক বাংলা স্কুলেও কিন্তু আমি দেখেছি যে হাউস সিস্টেম এসছে, মানে রেড হাউসে এতগুলো বাচ্চা আছে, ইয়েলো হাউসে এতগুলো বাচ্চা আছে, এবং হাউসের মধ্যে একটা কম্পিটিশান হচ্ছে খেলার, আঁকার, গানের, তারপরে বোর্ড ডেকোরেশনের। তো এটা হচ্ছে কি হোলিস্টিক ডেভেলপমেন্ট। আগে আমরা যখন পড়তাম, আমরা কি সিস্টেমে পড়তাম, যে একদম 1 থেকে 4 পর্যন্ত থাকতো, তারপর 5 থেকে একদম 9-10 অবধি একটা স্কুল, তারপরে আবার একটা স্কুলেই আবার থাকতো 11-12, এই সিস্টেমটা আগে ছিল। কিন্তু এনইপি 2020 কি বলছে, 5-3-3-4। এটা কিন্তু অনেকবার, যখন নতুন সিটেট এসেছিলো 2020-র পর, এই জায়গাটা কিন্তু অনেকবার এসেছিলো। এই 5-3-3-4 কি, লাস্টের 4 হচ্ছে 9-10-11-12, লাস্ট থেকে বুঝুন তাহলে অনেকটা ক্লিয়ার হবে। লাস্ট 4 বছর 9-10-11-12 এটা হচ্ছে একটা পার্ট। তার আগের 3 বছর এই যে টিচার রিক্রুটমেন্ট যেরকম হয় 6-7-8-এর জন্য আপার প্রাইমারি, তাহলে 6-8 হচ্ছে এই যে 3-এ থাকছে, আর এই 4-এ থাকছে 9-10-11-12। তার আগের 3 বছর মানে 3-4-5, আর তার আগের 5 বছর। এবার বলবেন যে তাহলে আগের 5 বছর কি শুধু তো 1-2 আছে, কিন্তু দেখবেন কেবিএস এবং বিভিন্ন জায়গাতে বাল বাটিকা বলে একটা স্কুল শুরু হয়েছে, যেটা হচ্ছে প্রি স্কুল। তো সেটা হচ্ছে ওই 5টা ক্লাস, তারপরে 3টে হচ্ছে 3-4-5, তারপরে 6-7-8, তারপরে 4টে হচ্ছে 9-10-11-12। তো আপনাদেরকে শুধু মনে রাখতে হবে 5-3-3-4। পুরনো যে 10+2 সিস্টেম হচ্ছে সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে বয়স ভিত্তিক নতুন কাঠামো। তাহলে এটা সম্পর্কে যদি আরও ডিটেলসে আমরা জানতে চাই, যে প্রথমে হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ, তার জন্য কত বয়স লাগছে, তার জন্য বয়স লাগছে 3 থেকে 8 বছর, এবং সেখানে কি হচ্ছে, যেগুলো প্লে স্কুল আর কি, খেলাধুলা, গান, নাচা, এই সমস্ত জিনিস হচ্ছে। তারপর হচ্ছে প্রিপারেটরি, সেখানে থাকছে 8 থেকে 11 বছর। সেটা কখন হচ্ছে, সেটা হচ্ছে এই যে 3-4-5 এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে প্রিপারেটরি। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। তারপরের আর দুটো কি, এটা হচ্ছে 6-7-8, যেটা হচ্ছে মিডল। এখানে আমরা 11 থেকে 14 বছরের বাচ্চাকে পাচ্ছি, এবং তারা সাবজেক্ট বেস করে পড়ছে, এসএসটি পড়ছে, এসএসটিতে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স ছোট ছোট করে পড়ছে, সায়েন্স পড়ছে, সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইভিএস এগুলো থাকছে, ম্যাথ পড়ছে। তারপরে হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে ভাবুন যখন 9-10-11-12 তখন কিন্তু চয়েস বেসড লার্নিংয়ে তারা পড়ছে। চয়েস বেসড মানে 9-10-এ আপনি সায়েন্স পড়ে নিলেন, বা সায়েন্স আর সব কিছু মিশিয়ে পড়ছেন আর কি। তারপর 11-12-এ আগে কি হতো, এ এত মার্কস পেয়েছে, একে সায়েন্স দেওয়া হবে, এ কম মার্কস পেয়েছে, এ
কমার্স বা আর্টস নিয়ে পড়বে, জেনারেলি যার পছন্দ তারা তো পড়বেই। কিন্তু এখন এই জিনিসটা উঠিয়ে দেওয়া হচ্ছে, কোনো স্যার বা এইচএম আপনাকে বলতে পারবেন না যে আপনি কম নাম্বার পেয়েছেন মানে আপনি এখন আর্টস নিয়ে পড়ুন। এখন কিন্তু এই সিস্টেমটা নেই, এখন চয়েস বেসড, স্টুডেন্ট যেটা চাইবে সে সেটাই পড়বে। আগে আমাদের ছিল যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়েই আপনাকে সায়েন্সের জন্য আপনাকে ফিজিক্স আর কেমিস্ট্রি রাখতেই হবে। এখন কিন্তু সেটা নেই, এখন আপনি শুধু ফিজিক্স নিয়ে, ম্যাথ নিয়ে, নিউট্রিশন নিয়ে, জিওগ্রাফি নিয়ে মানে পুরো খিচুড়ি করেও আপনি একটা স্ট্রিমে পড়তে পারেন। এটাকে আমি খিচুড়ি বলছি না, বাট বলতে চাইছি যে আপনি যা খুশি সাবজেক্ট নিতে পারেন। ধরুন মিউজিক নিলেন, তার সাথে ফিজিক্স নিয়ে নিলেন, তার সাথে ইংলিশ নিয়ে নিলেন, তার সাথে ইতিহাস নিয়ে নিলেন, আপনি এইভাবেও পড়তে পারেন। কারণ এখন চয়েস বেসড হয়ে গেছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিয়ে পড়তে পারেন। কিন্তু এটার প্রবলেম কি হয়, আপনার যদি ফিজিক্স কেমিস্ট্রি না থাকে সায়েন্সে, আপনি নিট বা জেই দিতে পারবেন না, কিন্তু অন্য কিছু অনার্স পড়তে পারবেন, এই রাস্তাটাও খোলা আছে। এবার হচ্ছে কি এফএলএনও কিন্তু এনইপি 2020-র একটা খুব ভালো দিক। এফএলএনের ফুল ফর্ম মনে রাখবেন, এর ফুল ফর্মটাও অনেক জায়গাতে আসে, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। ফাউন্ডেশনাল মানে কি, একদম আর্লি স্টেজে ক্লাস 3 এর মধ্যে আমাদেরকে লিটারেসি মানে ল্যাঙ্গুয়েজে কী কী শিখতে হবে এবং নিউমেরেসি মানে ম্যাথসে কী কী শিখতে হবে সেটা হচ্ছে এফএলএন বলে দিচ্ছে। তো কী কী শিখতে হবে, যে যোগ করা শিখতে হবে, এটা আমি ম্যাথসে কিন্তু এই এফএলএনটা পড়িয়েছি, এবং ইংলিশে হচ্ছে এই লিটারেসি ব্যাপারটা, এফএলএন থেকে লিটারেসিতে কী কী বলা হয়েছে সেটা আমি ইংলিশ এবং ম্যাথ পেডাগজিতে ডিসকাস করে দেবো। নেক্সট আমরা দেখছি যেই যে মোটেই একটু অল্প করে লেখা আছে যে অনর্গল পড়তে পারছে কিনা, যোগ বিয়োগ টিয়োগ করতে পারছে কিনা। নেক্সট অ্যান্ড প্রচুর ইম্পর্ট্যান্ট হচ্ছে মাতৃভাষার উপর যোগ দিয়েছে কিন্তু এনইপি 2020, যে মাতৃভাষাতে শিক্ষা হতে হবে। আর এনইপি 2020তেই কিন্তু বলা হয়েছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মানে 3টে ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। 3টে ল্যাঙ্গুয়েজ কি, প্রথমে আপনি শিখবেন নিজের মাতৃভাষা, স্কুলেই শিখবেন। যেমন ধরুন আমরা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আমরা বাংলা শিখছি, সঙ্গে আমরা শিখব আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা কি শিখি, সেটা আমরা ইংলিশ শিখি, এবং তার সঙ্গে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখব 6 to 8-এর মধ্যে। এই যে 6, 7, 8 এখানে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ শিখব। আমরা কি শিখি, সাধারণত আমরা সংস্কৃত শিখি, মানে আমরা তো 7, 8-এ সংস্কৃত পড়েছি। তাহলে এটাই হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নামে বা ত্রিভাষা নীতি নামে এনইপি 2020-তে স্পেশালি লেখা হয়েছে। বিহারেও আমি দেখছি যে এখানে দেখুন, বিহারি হচ্ছে একটা হিন্দি স্টেট, তো মানে হিন্দি ভাষী আর কি, তো এদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, এদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং এদের থার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত। তাহলে এরা এই 3টে ভাষা শিখছে, কিন্তু প্রথম ল্যাঙ্গুয়েজ যেটা শিখবে সেটা তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। যদি আমরা সাউথের দিকে যাই, তারা প্রথমে কিন্তু তামিল যে ভাষাটা সেটাই শিখবে। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে তারা হিন্দিও শিখতে পারে বা ইংলিশ শিখতে পারে, আবার থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তারা হিন্দিও শিখতে পারে বা ইংলিশও শিখতে পারে। আর এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটা কিন্তু আমি বাংলা পেডাগজিতে আরও ডিটেলসে পড়িয়েছিলাম। এরপরে হচ্ছে রোড লার্নিং। আমি একটা ভিডিও মানে নোটস রেডি করেছি, যে সিটেড পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ডস, ওটা অবশ্যই দেখবেন। ওখানে এগুলো আরও ভালো করে লেখা আছে যে রোড লার্নিং কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, মানে কোনো কিছুকে আমরা মুখস্থ করব না, আমরা কি করব, আমরা বুঝে এবং প্রয়োগ করে শিখব। বিজ্ঞানের সংজ্ঞা কখনো মুখস্থ করে শিখব না, আমরা বুঝে এক্সপেরিমেন্ট করে শিখব। তারপর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, মানে আর্টস বা সায়েন্স এগুলো কিছু আলাদা নয়, সব কিছু মিশিয়ে আমরা একটা জিনিস শিখব। যেভাবে আমরা প্রজেক্ট করি, বা যারা আপনারা ডেমো ক্লাস দিয়েছেন ডিএলএডের ফার্স্ট ইয়ারে, যে ডেমো ক্লাসটা হয়, বিভিন্ন দক্ষতা থাকে, শিশুকেন্দ্রিক দক্ষতা, সমন্বয় সাধন দক্ষতা। এই যে সমন্বয় সাধন দক্ষতা যেটা, সেটাই কিন্তু মাল্টিডিসিপ্লিনারি বোঝাচ্ছে, মানে বিভিন্ন ধরনের সাবজেক্টকে একত্রিত করে পড়ানো। সেটা কীরকম, ধরুন বাংলার কোনো গল্প পড়াচ্ছেন বা পদ্য পড়াচ্ছেন, সেখানে তার ইংলিশ টার্ম ইউজ করলেন। তারপরে সেখানে যদি কোনো পাখি টাখির গল্প হয় বা নদীর গল্প হয়, সেখানে আপনারা জলের যে ইউনিট সেগুলো সম্পর্কে বোঝাতে পারেন, কতগুলো পাখি আছে গাছে, নেই কতগুলো, তাহলে যোগ বিয়োগ সব কিছু কিন্তু আমরা বোঝাতে পারি। তারপরে ক্লাস 6 থেকেই ভোকেশনাল এডুকেশনের কথা কিন্তু এনইপি 2020-তে বলা হয়েছে, যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের কাজবাজ শেখানো।
তারপর হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের উপর জোর দেওয়া হয়েছে যে শুধুমাত্র ম্যাথসে কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, বাংলায় কত পেয়েছে সেটা নয়, তার সম্পূর্ণ অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট থেকে কোশ্চেন আসে, এটারও পার্ট কিন্তু দেওয়া আছে, যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অফ লার্নিং, এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়। এরপর হচ্ছে কি, যেমন শিশু কতটা জানে, তার কি কি বিষয়ে প্রোগ্রেস হচ্ছে, সব কিছু। এরপরে টিচার এম্পাওয়ারমেন্ট। এতদিন টিচার শুধু লেকচার দিত, এখন কিন্তু টিচার মানে লেকচার নয়, এখন তারা প্লে ওয়ে মেথড, গ্রুপ মেথড, প্রজেক্ট মেথড, মানে এখন টিচার হচ্ছে ফ্যাসিলিটেটর, মানে হচ্ছে কি লার্নার এবং মেন্টরও, স্টুডেন্টকে বুঝবে এবং তাদেরকে শেখাবে। উদাহরণ হচ্ছে কি, যে নিয়মিত ওয়ার্কশপ হবে, অনলাইন কোর্স হবে, শিক্ষকদেরও কিন্তু কোর্স হবে, যেরকম বিহার টিচারদের কিন্তু প্রতি বছরই কোর্স হয়। আর এই জন্যই আমি কিছুদিন আগে এত ব্যস্ত ছিলাম, যেহেতু আমার ট্রেনিং চলছিল। প্রত্যেকটা টিচারের প্রতি বছর একবার করে ট্রেনিং হয়। এই যে ওয়ার্কশপ যেটা, এই জিনিসটা কিন্তু হয়, একটা 6 দিনের একটা ওয়ার্কশপ হয়। তারপর হচ্ছে টেকনোলজি। আগে শুধুমাত্র কি বই দেখে পড়ানো হতো, এখন দেখবেন কেভিএসে তো এখন সবারই প্রায় ডিজিটাল বোর্ড চলে এসছে। সেরকম বিহারেও কিন্তু 6 to 8-এর জন্য একটা বোর্ড দেওয়া হয়েছে, 9-10-এর জন্য দেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলে আর কি এখন অনলাইন অফলাইন আপনি ল্যাপটপের সাহায্যে বা প্রজেক্টরের সাহায্যে কিন্তু এগুলো দেখানো হচ্ছে। এছাড়াও রয়েছে স্মার্ট ক্লাসরুম রয়েছে, দীক্ষা প্ল্যাটফর্ম রয়েছে, অনেক কিছু এরকম রয়েছে। তারপরে হচ্ছে ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, মানে একটু আগেই যেটা আমরা পড়ছিলাম, ইনক্লুসিভ স্কুলের ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অনেক সুবিধা করা হয়েছে। এর ফলে বালা প্রজেক্টও কিন্তু এসেছে। বালাও খুব ইম্পর্টেন্ট, যে বিল্ডিং, মানে বালার যে ফুল ফর্ম সেটাও কিন্তু আপনারা পড়ে রাখবেন। যেহেতু বালা আমি আগে পড়িয়েছি, তো বালার ফুল ফর্মটা আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট হচ্ছে উদাহরণ, র্যাম্প আছে, স্ক্রাইব আছে, এক্সট্রা টাইম আছে পরীক্ষার জন্য। নেক্সট টপিক দেখুন। নেক্সট হচ্ছে এখানে কিছু গোল্ডেন লাইন্স লেখা আছে, যে এনইপি 2020-তে সব থেকে ইম্পর্ট্যান্ট কাকে দেওয়া হয়েছিল, মাদার টাং, এফএলএন এবং হোলিস্টিক এবং মাল্টি ডিসিপ্লিনারিকে দেওয়া হয়েছিল। এরপর হচ্ছে 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট কি, এটাও কিন্তু এনইপি 2020-র একটা খুব গুরুত্বপূর্ণ দিক। 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট মানে হচ্ছে একটা স্টুডেন্টকে সব দিক থেকে তার মূল্যায়ন বিচার করা হবে। সেখানে 3 জন থাকবে। একটা হচ্ছে স্টুডেন্ট, সে নিজে বিচার করবে, তারপরে হচ্ছে টিচার, তার বিচার করবে, তারপরে হচ্ছে পিয়ার। পিয়ার মানে কে, মানে তার যারা সহপাঠীরা তারা বিচার করবে। তাহলে এই যে 3 জনের মধ্যে বিচার, এটাকে বলা হচ্ছে 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট। এছাড়াও আরও কিছু দিক আছে, আমরা আরও বিস্তারিতভাবে জানবো। কি কি পারফরমেন্স জানা হবে, সে একাডেমিক স্কোর কী করেছে, মানে সাবজেক্টগুলোতে, তার স্কিল এবং কম্পিটেন্সিস কীরকম, তার বিহেভিয়ার কীরকম, তার অ্যাটিটিউড কীরকম, মানে ক্লাসে সে কীরকম বিহেভ করছে, খেলাধুলার সময়, লাইব্রেরিতে, এই সমস্ত কিছু। সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট তার হয়েছে কি না, তার রেসপন্স কীরকম। আর অ্যাসেসমেন্ট কি কি হবে, সেলফ অ্যাসেসমেন্ট, যেটা আমি বললাম এসটিপি। প্রথমে সে নিজেকে অ্যাসেসমেন্ট করবে, টিচার দ্বারা হবে, ফিডব্যাক আসবে, এবং পিয়ার অ্যাসেসমেন্ট হবে, মানে তার সহপাঠীরা। তাহলে এই 3টে নিয়ে হচ্ছে কি 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট। এরপরে আসছে এনসিএফ 2005, আর আমাদের এখন চলছে কিন্তু এনসিএফ 2023, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আমি বলে দিলাম। আচ্ছা, এনইপির ফুল ফর্ম কিন্তু আমি বলিনি, এগুলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এগুলো সব আমি বেঙ্গলি পেডাগোগি পড়ানোর সময় বলে দিয়েছি। এনসিএফ এর মূল লক্ষ্য ছিল এটা চাইল্ড সেন্টার্ড এডুকেশন হবে, আর এনসিএফ 2005-এর উপর বেস করেই কিন্তু এনইপি 2020 এসেছে। শিক্ষক ফ্যাসিলিটেটরের মতো কাজ করবে। লার্নিং কি হবে, উইথাউট বার্ডেন, মানে কোনো বোঝা ছাড়া একটা মজাদার প্লেফুল লার্নিং হবে। কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ হবে, মানে শেখার উদ্দেশ্যে আমরা হচ্ছে শিখব। এইবার শেখার উদ্দেশ্যটা কি, মানে মুখস্থ করে শেখা নয়, বুঝে বুঝে শেখা। অ্যাক্টিভিটি বেস হতে হবে এবং ডিসকভারি লার্নিং হতে হবে, মানে খোঁজ করা। বিজ্ঞান মানে মুখস্থ করে নিলাম সেরকম নয়, যেরকম বিহারেও দেখছি প্রত্যেকটা কিন্তু প্রজেক্ট বেসড লার্নিং হিসেবে কিন্তু সায়েন্সকে এখানে পড়ানো হয়। তারপর কি, তারপর হচ্ছে কানেক্টেড নলেজ টু লাইফ,
আমরা চারপাশে যা শিখছি জীবনের সাথে হচ্ছে শেখার একটা যোগ থাকবে, বাস্তব উদাহরণ দিয়ে শিখতে হবে, দৈনন্দিন জীবনের যে সমস্যা তাকে রিলেট করা হবে। ফ্রম রোড লার্নিং টু আন্ডারস্ট্যান্ডিং মানে ওটাই মুখস্থ না করে আমরা বুঝে শিখব, বিভিন্ন ধরনের বহুমুখী চিন্তাধারা করে শিখব। টিচার কি হবে, একজন সহায়ক এবং পথপ্রদর্শক হবে, সামগ্রিক বিকাশ হবে, মূল্যায়নটা কি হবে, শেখার জন্য হবে। এরপরে আসছে সিসিই, এর ফুল ফর্মটা আমি লিখে দিয়েছি, কিন্তু এটা আপনারা জেনে থাকলে ভালো, এটা না লেখা থাকলে এটাও আমি কমেন্টে জানাতে বলতাম। সিসিই মানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, মানে শুধুমাত্র পরীক্ষা নির্ভর নয়, সমস্ত ধরনের যেটা আমরা পড়ছিলাম হোলিস্টিক ডেভেলপমেন্ট সেটা জানার জন্যই সিসিই। আর সিসিই বলে যে চাইল্ড ইজ নট আ ব্ল্যাঙ্ক স্লেট, এই কথাটাও কিন্তু জ্যা পিয়াজে বলেছেন এইরকমই কথা, যে শিশুরা কিন্তু খালি নয়, তাদেরকে শুধু আমাদের হেল্পটা দরকার, তারা ব্ল্যাঙ্ক স্লেট কিন্তু নয়। এরপর হচ্ছে এনসিএফ 2005 যেটা, সেটা কনস্ট্রাকটিভ প্লাস চাইল্ড সেন্টার্ড ছিল। মানে 2005-এ বলা হতো যে গাছ আমাদের কি দেয়, বিভিন্ন ধরনের আমাদেরকে উত্তর দিতে হতো। কিন্তু এনসিএফ 2023-এর সাথে এনসিএফ 2005-এর পার্থক্য হচ্ছে, এনসিএফ 2023 বলছে শুধু গাছ আমরা তার নাম জানবো না, সেই গাছটা থেকে কোন মেডিসিন হতে পারে বা কোন খাবারটা আমরা খেতে পারি, বা এই গাছের ফল কোন পশু পাখি খায়, এই গাছটাকে আমরা বাগানে লাগাতে পারি কিনা, বা এই গাছটার চাষ হয় কিনা, সমস্ত কিছু জানবো। কারণ 2023-এর যে এনসিএফ সেটা বলছে এক্সপেরিয়েন্স হতে হবে লার্নিংয়ের প্রতি, এবং এক্সপেরিমেন্টালও হতে হবে, মানে আমরা বিভিন্ন ধরনের প্রয়োগমূলক জিনিস করে প্রজেক্ট করে কিন্তু শিখব। এটা হচ্ছে এর পার্থক্য। এরপর আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে, যেটা আমি তখন বলছিলাম, আরটিই 2009। এটা হচ্ছে 86th, এই জিনিসটা মনে রাখবেন যে 86তম অ্যামেন্ডমেন্টে এই জিনিসটা লেখা আছে। এবং আর্টিকেল আপনারা নিশ্চয়ই জানেন 21A আর্টিকেলে বলা হয়েছে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন, মানে সবার জন্য কি হবে, ফ্রি এডুকেশন হবে এবং কম্পালসারি হবে, মানে বাধ্যতামূলক। এবং আর্টিকেল 45-এ বলা হয়েছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার, এই ব্যাপারটা কোথায় বলা হয়েছে, আর্টিকেল 45-এ। এবার আরটি অ্যাক্ট তো 2009-এ এসেছিল, কিন্তু সেটা লাগু কখন করা হয়েছে, 1 এপ্রিল 2010। এটা কিন্তু অনেকবার এসেছে যে 1 এপ্রিল 2010-এ কিন্তু এটা লাগু করা হয়েছিল। এবার রাইট টু এডুকেশন অ্যাক্টে কী কী ছিল সেগুলো আমরা জেনে নিই। যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের শিক্ষা কী হবে, মৌলিক অধিকার। এটা হচ্ছে নর্মাল শিশুদের জন্য, আর যারা ডিসেবল তাদের জন্য কিন্তু 18 বছর হবে এই জায়গাটা। নর্মালের জন্য হচ্ছে 14 বছর, আর যারা ডিসেবল তাদের জন্য কিন্তু এটা হচ্ছে 18 বছর। এটা আপনারা সবাই জানেন। ফ্রি অ্যান্ড কম্পালসারি হবে এডুকেশনটা, কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না। নো ডিটেল, মানে দেখবেন কাউকে ফেল করানো যাবে না, এই জিনিসটা কিন্তু আমরা স্কুলে শুনে এসেছি। এটাই হচ্ছে নো ডিটেনশন পলিসি, অর্থাৎ প্রাথমিক স্তরে শিশুদেরকে কিন্তু কোনোভাবেই ফেল করানো যাবে না, এইট অবধি আর কি। তারপর হচ্ছে নেবারহুড স্কুল, শিশুর বাড়ির কাছাকাছি হচ্ছে অনেকগুলো মানে স্কুল, দেখবেন অনেক স্কুল স্থাপনা করা হয়েছিল, মানে কি শিশুর যেন বাড়ির সামনাসামনি স্কুলটা হয়ে থাকে। তারপর হচ্ছে 25% রিজার্ভেশন ইডাব্লিউএস, যেগুলো বেসরকারি স্কুল আর কি, সেখানে যারা ইকোনমিকভাবে কিছুটা পিছিয়ে পড়া তাদের জন্য 25% সিট আরক্ষণ মানে সংরক্ষিত ছিল। তারপরে হচ্ছে চাইল্ড ফ্রেন্ডলি হতে হবে, ভয় মুক্ত হতে হবে, এমনিতেই মারা টারা বন্ধ ছিল, ফেল করানো বন্ধ ছিল, এগুলো সব আরটির জন্যই হয়েছিল। এবার আরটির আরেকটা ইম্পর্টেন্ট দিক ছিল যে একটা টিচার যারা 1 to 5-এর টিচার হবে তাকে 200 দিন এবং 800 ঘন্টা কাজ করতে হবে, এবং যে 6 to 8-এর টিচার তাকে 220 দিন এবং 1000 ঘন্টা কাজ করতে হবে। অর্থাৎ এক সপ্তাহে কত ঘন্টা, 45 ঘন্টা। এই নাম্বারগুলো কিন্তু মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলা হয়েছিল, সেটা হচ্ছে রেশিও, মানে স্টুডেন্ট আর টিচারের রেশিও কত। প্রাইমারিতে ছিল 30:1 এবং আপারে 40:1। এরপরে হচ্ছে ডিসএবিলিটি অ্যাক্ট 2016। ডিসএবিলিটি মানে প্রতিবন্ধীদের আর কি। এই একটা প্রথমে এসেছিল 1995-তে, তখন মাত্র 7টা ডিসএবিলিটির কথা বলা হয়েছিল। বর্তমানে কিন্তু 2016-তে যে একটা এসেছে, কিন্তু এটা লাগু হয়েছিল এই যে দেখুন 15 জুন 2017-তে, তাতে কিন্তু 21টা ডিসএবিলিটির কথা বলা হয়েছে। প্রথমে 7টা ছিল, এখন
আরও 14টা অ্যাড হয়েছে, এখন কিন্তু 21টা ডিসেবিলিটির কথা বলা হয়েছে। কিন্তু এবার এই ডিসেবিলিটিটা আপনার কত পার্সেন্ট থাকতে হবে? এই ডিসেবিলিটিটা আপনার 40% থাকতে হবে। এর নিচে যদি ডিসেবিলিটি হয় তাহলে আপনারা সুবিধাগুলো পাবেন না, যেরকম পিডাব্লিউর যে কোটাটা থাকে। এবার এই সুবিধাটা কি না 4% সংরক্ষণ পাবেন, এটাই হচ্ছে। তাহলে সুবিধা কত পাবেন না 4% সুবিধা হচ্ছে পাবেন। যদি আপনাদের কোনো জায়গাতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।